হৃদমায়ার প্রেমগাথা সিজন ২ পর্ব সংখ্যা ১৪। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। বিয়েবাড়ির হইচই দেখার মতো। আত্মীয় স্বজনেরা সবাই উপস্থিত খানবাড়ির ফাংশনে। দিনটা বৃহস্পতিবার। শুক্রবারে মেজবান। পরিবারের সকলের চাওয়ায় হৃদমায়া আয়নজুয়ের মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হলো। দুই জুটির আগে থেকেই বিয়ে হয়ে গেছে বলে কেউ হলুদের ফাংশন করতে চাইল না। মেহেদি আয়োজন করা হলো বাড়ির ছাদে। মেয়েরা সবাই মেহেদি রঙা শাড়ি পরেছে। ছোট বড় বয়স্ক বৃদ্ধ কেউ বাদ যায়নি। সকলেই একই রঙের একই ডিজাইনের জামদানি শাড়ি পরেছে। শুধু মায়া আর জুই কোণে হওয়ায় ওদের দুজনের শাড়িটা মেহেদি রঙা হলেও ডিজাইনটা ভিন্ন। সন্ধ্যা রাত। হৃদ বাদে সবাই খানবাড়িতে উপস্থিত। সারাক্ষণ ভাই ভাই করতে থাকা আসিফও খানবাড়িতে উপস্থিত। হৃদের দেখা কোথাও নেই। আসিফ বাদে হৃদ একা বাইরে। সেটা কল্পনাও করা মুশকিল, অথচ সেটাই হলো। আসিফ নিহাল খানের সঙ্গে। আরাফ খান, আয়ন, রাদিফ, ফাহাদ সবাইকে নিয়ে আড্ডায় বসেন। কত কি কথা বলতে ব্যস্ত আরাফ খান। সন্ধ্যায় ফেয়ারি লাইটের আলোয় ঝলমল করছে খানবাড়ির আঙিনা। মেয়েরা সবাই সাজুগুজুতে ব্যস্ত। সুফিয়া খান বাকি সবার মতো করে মেহেদি রঙা জামদানি শাড়ি পরেছেন। দুহাতে দুটো সোনালি বালা, গলায় সিম্পল সোনার নেকলেস, চুলগুলো খোপা করা। সব সময়ের মতো আজ সুফিয়া খানের খোপা খালি নেই। আজ খোপায় তাজা ফুল গুজে দিয়েছে মায়া। তীক্ষ্ণ দৃষ্টি আর পরিপাটি সুফিয়া খানকে দারুণ দেখাচ্ছে। সার্ভেন্ট দিয়ে বাড়ির মেহমানদের তদারকির দায়িত্বটা সুফিয়া খান করছেন। এর ফাঁকে সুফিয়া খানের পেছনে এসে দাঁড়ালো শুভা। বেশ জড়সড় আর ভয় নিয়ে ডাকলো সুফিয়া খানকে। আন্টি। কাজে ব্যস্ত থাকায় সুফিয়া খান পেছন ঘুরে শুভার দিকে তাকিয়ে শুভার জড়সড় হাবভাবটা বুঝে তীক্ষ্ণ গলায় বললেন, কোনো সমস্যা? জি আন্টি। কি হয়েছে? শুভা ইতস্তত বোধ করল। খানিকটা ভয় নিয়ে বলল, আন্টি, আমি বিয়ে করতে চাই না। সুফিয়া খানের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একটু বিচলিত হতো শুভার কথাই, কিংবা শুভাকে নিয়ে খারাপ মনোভাব দেখাতো। পাত্রের মায়ের সামনে দাঁড়িয়ে সরাসরি বিয়ে করব না এই কথা বলাই। অথচ সুফিয়া খানের মধ্যে বিচলিত ভাব দেখা গেল না, আর না শুভাকে খারাপ ভাবলেন। খুব স্বাভাবিকভাবে সুফিয়া খান দুহাত বুকে বেঁধে দাঁড়িয়ে বললেন, কাউকে পছন্দ করো? না আন্টি। তাহলে কারণ কি? সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টিতে শুভা আরও জড়সড় হয়ে গেল। সে এমনিতে বেশ সাহসী, কিন্তু সুফিয়া খানের সামনে দাঁড়িয়ে যেন সব সাহস ফুরিয়ে যাচ্ছে। শুভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রাদিফ ভাইয়া বলল ওনাকে বিয়ে করতে হলে আমাকে পড়াশোনা ছাড়তে হবে। ওনার পছন্দ না ওনার বউ পড়ুক, আমি যদি ওনাকে বিয়ে করি তাহলে উনি আমাকে পড়াশোনা করতে দিবে না আন্টি। আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জানেন আমার অনেক বড় স্বপ্ন, আমি পড়াশোনা করে ডাক্তার হব। পড়াশোনা ছাড়তে হলে আমি এই বিয়েটা করতে চাই না আন্টি। শুভার কথায় সুফিয়া খান বেশ বিরক্ত সহকারে আশেপাশে তাকিয়ে রাদিফের খোঁজ করলেন। রাদিফকে না পেয়ে তিনি শুভাকে শুধিয়ে বললেন, তোমার পড়াশোনা নিয়ে কারো কোনো সমস্যা নেই, এমনকি রাদিফেরও না। রাদিফ নিজে একজন ডাক্তার, ও পড়াশোনার মর্ম বোঝে। ও শুধু তোমাকে ভয় দেখানোর জন্য বলেছে সে তোমাকে পড়তে দিবে না। বিশ্বাস রাখো, তোমাদের বিয়ে হলে সবচেয়ে বেশি রাদিফই তোমার পড়াশোনায় হেল্প করতে পারবে। শুভা কনফিউজড হয়ে সুফিয়া খানের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া যে বলল। শুভাকে থামিয়ে সুফিয়া খান বললেন, ও মিথ্যা বলেছে। এখন যাও, ফাংশন এনজয় করো, গো। শুভা কনফিউজড হয়ে সেখান থেকে সম্মতি জানিয়ে চলে এলো। শুভার খোপাতেও সুফিয়া খানের খোপার মতো একই ফুল গোজা ছিল। এটা মায়া করেছে। সুফিয়া খান, শুভা, মায়া তিনজনই একই রকম ফুল খোপায় গুজেছে। শুভার সঙ্গে রাদিফের বিয়ের বিষয়টা মায়া বাংলাদেশে ফিরেই শুনেছে। তখন থেকে মায়া শুভাকে নিজের যার মতোই করেই ট্রিটমেন্ট করছে। সব কিছুতে শুভাকে ভাগও দিচ্ছে। বিষয়টা সুফিয়া খান লক্ষ্য করেছেন, এতে তিনিও সন্তুষ্ট। বেশ অনেক দিন পর রাফাকে পাওয়া গেল ভিডিও কলে। মায়া মেহেদি রঙা শাড়ি পরে বসে আছে। মায়ার রুমে জুই, টিয়া, নোহা তিনজনই রেডি হচ্ছে। ওদের সবাইকে রেডি করানোর জন্য সুফিয়া খান বেশ কিছু মেকআপ আর্টিস্ট মেয়ে আনিয়েছেন। সবাই রেডি হচ্ছে। মায়া শাড়িটা পরেই ভিডিও কলে রাফার সঙ্গে কথা বলছে। রাফা কেন মায়ের বিয়েতে থাকছে না সেই নিয়ে দুই বান্ধবীর মন খারাপ। রাফা বলল, তুই যখন টিয়াদের বাসায় লুকিয়েছিলি দুদিন, তখন ভাইয়া তোর খোঁজে আমার শ্বশুরবাড়িতে এসেছিল। পুলিশ নিয়ে পুরো বাড়িতে তল্লাশি চালিয়েছে। নাদিমকে পুলিশে দিয়েছে।
এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে। আমরা অনেক বললাম, "তুই আশুগঞ্জ আসিসনি।" তারপরও ভাইয়া কারো কথা শোনেনি। আমার শ্বশুরবাড়ির মানুষকে হেনস্থা করেছে। নাদিম গোটা ১ দিন জেলে ছিল। তোকে খুঁজে পাওয়ার পর পুলিশ নাদিমকে জেল থেকে ছাড়ে। এই নিয়ে আমার তোর ওপর অনেক রাগ ছিল। সেই জন্য এতদিন কথা বলিনি। আসিফ ভাইয়া সেই দিন নাদিমকে কল করে তোদের বিয়েতে দাওয়াত দিয়েছিল। আমি রেগেছিলাম বলে তোর সাথে কথা বলতে চাইনি, কিন্তু নাদিম বোঝালো, এতে তোর দোষ নেই। তোর সাথে সম্পর্কটা নষ্ট না করতে। আমিও তোকে অনেক মিস করেছিলাম, সেই জন্য কল করলাম। নাদিম আমাকে তোর বিয়েতে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আমি আসিনি। প্রেগন্যান্সির অবস্থায় দূরে জার্নি করা নিষেধ আমার। সেই জন্য আসতে পারিনি। সরি দোস্ত। রাফার কথায় মায়া হতবাক, বাকরুদ্ধ হয়ে বসে রইল। মায়ার অনুপস্থিতিতে হৃদ এত কিছু করেছে মায়ের জানা ছিল না। মায়া স্তব্ধ হয়ে আওড়ালো, আমার অনুপস্থিতিতে এত কিছু হয়েছে, আমি তার কিছুই জানতাম না রাফা? সত্যি বল। মায়াকে থামিয়ে রাফা বলল, আমি জানি। মায়া বেশ অনুতপ্ত এবং অপরাধীর ন্যায় বলল, সরি রাফা, আমাকে ক্ষমা করে দিস। আমার জন্য তোদের এত হেনস্থা হতে হয়েছে। আমি ওনার হয়ে তোর কাছে, নাদিম ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি। তোর ক্ষমা চাইতে হবে না বোকা। আমরা জানি হৃদ ভাইয়া তোর জন্য কতটা পাগল। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, এরপর ভাইয়া যেন কোনো কারণে নাদিমকে হেনস্থা না করে। নাদিম অতীতে তোকে পছন্দ করলেও বর্তমানে নাদিম বিবাহিত। সে তোকে ডিস্টার্ব করার মতো ছেলে না, তুই জানিস। মায়া অপরাধবোধে কথা বলতে পারছে না। চঞ্চল রাফাকে বেশ ম্যাচিউর দেখালো। মায়াকে বেশ করে বুঝিয়ে বলল, দুই বান্ধবীর বেশ কথা চলল। প্রথমে মায়া অনুতাপের কারণে রাফার প্রেগনেন্সির ব্যাপারটা লক্ষ্য করেনি, কিন্তু কথা শেষে ফের রাফার প্রেগনেন্সির খবরটা শুনে মায়া খুশিতে লাফিয়ে উঠল। খুব করে রাফাকে অভিনন্দন জানালো, কিন্তু তারপরের মুহূর্তে মন খারাপও হয়ে গেল। মায়ের বড় বোন মুক্তা প্রেগনেন্ট, রাফা প্রেগনেন্ট। তাহলে মায়া কেন প্রেগনেন্ট হচ্ছে না? মায়ের সমস্যা কোথায়? এই নিয়ে মায়ের ভীষণ মন খারাপ হলো। হৃদকে এত করে বলার পরও মায়ের কেন বাবু হচ্ছে না, এই নিয়ে কষ্ট পেল। কষ্টে কষ্টে মায়া হৃদের সঙ্গে কথা বলা অফ করে দিল। হৃদ সন্ধ্যায় একবার বাড়িতে এসে মায়ের খোঁজ করেছে, কিন্তু মায়া সামনেও যায়নি, দেখাও করেনি। হৃদ কী জন্য ঘরে এলো তার পরের মুহূর্তে আবার তাড়াহুড়ো করে বেরিয়েও গেল। আসিফও বুঝতে পারছে না হৃদ কী নিয়ে এত ব্যস্ত। হৃদ ফের বাসায় এলো রাত 11টার পরে। তখন মেয়েরা সবাই দুহাত ভর্তি মেহেদি পড়েছে। ছাদে আসন পেতে মেহেদি আর্টিস্ট নিয়ে বসে সবাই মেহেদি পড়ছে। এখানে ছোট বড় বাচ্চা বয়স্ক সবাই আছে। এর মাঝে মালা এসে মায়াকে জরুরি তলবে বলল, ভাবি, হৃদ ভাই আইসেন, আপনারে ডাকে, নিচে যাইতে কইছে। মায়া দুহাতে মেহেদি পড়েছে, তাই ব্যস্ততা দেখিয়ে বলল, আপনার ভাইকে গিয়ে বলেন আমি ব্যস্ত, আসতে পারবো না। ভাবি, ভাই রাগ করব। করুক, আপনি যান। মালা চলে যায়। মায়াও নিচে নামলো না। মায়াকে নিচে নামতে দেখা যায় আরও ঘণ্টাখানেক পর। রাত তখন 12টার ঘরে। মায়ের গায়ে মেহেদিরঙা জামদানি শাড়িটা পরা বাঙালিয়ানা সাজে। লম্বা চুলগুলো বেনি করে মাথায় তাজা ফুল গুজেছে। দুহাতে চুড়ি ছিল, কিন্তু মেহেদির জন্য খুলে রেখেছে। মায়া ছাদ থেকে নেমে কিচেনে গেল। বাড়ির সবাই ছাদে, সেই জন্য তেমন কেউ নেই। মালাকে কিচেনে দেখে বলল, মালা আপু, আমাকে 1 গ্লাস পানি খাওয়াবেন? আমার দুহাতে মেহেদি। মালা ফ্রিজ খুলে পানির বোতল হাতে নিতে নিতে দরজার দিকে তাকিয়ে আস্তে করে পানির বোতলটা র্যাকের ওপরে রেখে মায়াকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মায়া অবাক হওয়ার মতো করে দ্রুত মালাকে ডেকে বলল, আরে মালা আপু, চলে যাচ্ছেন কেন? আমাকে পানি দিয়ে যান। আরে! মায়া পেছনে ঘুরতে হৃদকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারল মালা কেন হঠাৎ চলে গেল মায়াকে পানি না দিয়ে। মায়া হৃদকে দেখে অদেখা করে নিজে পানি নিতে চাইল, কিন্তু দুহাত ভর্তি কোনোই অবধি মেহেদি থাকায় পানি ঢালতে পারছে না। তাই পানি না খেয়ে মায়া চুপচাপ হৃদকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে হৃদ মায়ের লম্বা চুলের বেনি টেনে আটকায়। মায়া আর্তনাদ করে বলল, আরে কি করছেন? চুল ছাড়ুন, উফ! হৃদ মায়ের চুলের বেনি টেনে পুনরায় ফ্রিজ অবধি নিয়ে যায়। মালার রেখে যাওয়া পানির বোতল থেকে পানি গ্লাসে ঢেলে মায়ের মুখে ধরলে মায়া মুখ ফিরিয়ে পাশে তাকায়। হৃদ কপাল কুঁচকায়। মায়ের চুল টেনে ধরা হাতটা দিয়ে হৃদ মায়ের মুখে নিজের দিকে ঘুরিয়ে ফের মায়ের মুখে পানির গ্লাসটা ধরলে মায়া চুপচাপ পানি পান করে চলে যেতে নিলে চুলে টান খায়। হৃদ মায়ের বেনি টেনে ধরে রেখেছে। হৃদ মায়ের চুলের বেনি টেনে মায়াকে নিকটে এনে বলল, কি সমস্যা?
মায়া অভিমান স্বরে বলল, চুল ছাড়ুন, ব্যথা পাচ্ছি। কাহিনী কি? 4বার ডাকলাম, আসলে না কেন? আমি আপনাকে চিনি না, তাই আসেনি। ও, আপনি আমাকে চিনেন না? শিওর আপনি? হ্যাঁ শিওর, আমি আপনাকে চিনি না। না চিনেই বিয়ে করে ফেলছেন? মায়া ফের মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে বলল, পারিবারিক পছন্দের বিয়ে তাই করেছি, নয়তো পাত্র আমার পছন্দের না। হৃদমায়ের চুলের বেনি হালকা টেনে মায়ের মাথাটা নিজের দিকে ঘুরিয়ে বলল, পাত্র পছন্দ হয়নি বলছো? হ্যাঁ। তাহলে এক্সচেঞ্জ করবেন? আপনার জন্য কিন্তু এক্সট্রা অফার আছে, করবেন? মায়া হৃদের দিকে তাকালো। হৃদের হাবভাব দেখে মনে হচ্ছে হৃদ বেশ সিরিয়াস মুডে কথাটা বলেছে। মায়া আগের ন্যায় উত্তর দিয়ে বলল, না থাক, আম্মু কষ্ট পাবে। আমি আবার বাড়ির লক্ষ্মী বউ। এই বাড়ির ছেলে খারাপ হলে কি হবে? এই বাড়ির মানুষগুলো খুব ভালো, আমার পছন্দের। শুধুমাত্র শ্বশুর বাড়ির মানুষগুলো ভালো বলে শাশুড়ির ছেলেকে কষ্টমষ্ট করে বিয়েটা করে নিব আর কি। এবার হৃদ বলছে, বুঝছো, পাত্র পছন্দ হয়নি, এতেই একই পাত্রকে 4বার বিয়ে করতে যাচ্ছেন। পাত্র পছন্দ হলে কয়বার করতেন? রোজ একবার? মায়া মাথা নাড়ায়, সম্মতি দেয়। মায়ার সম্মতিতে হৃদ কপালের এক পাশ হালকা চুলকে মায়ের দিকে তাকায়। মেহেদি রঙা জামদানি শাড়ি পরে দাঁড়িয়ে আছে, দুহাতে মেহেদি পরেছে। শরীরে যা হালকা অলংকার আছে সবই গোল্ডের। ফর্সা শরীরে মায়াকে মেহেদি রঙের জামদানিতে চকচকে লাগছে। হৃদ হঠাৎই মায়ের গলায় ঝুলে পড়ে শব্দ করে চুমু খেলে মায়া চমকে। অ্যাঁ অ্যাঁ কি করছেন? আহাজারি করে পিছিয়ে যেতে চাইলে হৃদ দুহাতে মায়ের কোমর চেপে স্থির করে। মায়া মেহেদি মাখা দুহাত দুদিকে সরিয়ে দেয় যাতে নষ্ট না হয়। হৃদ মায়ের গলা ছেড়ে দুগালে শব্দ করে চুমু খায়। মায়ের কপালে ঠোঁট বুলিয়ে মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দাঁড়িয়ে বলে, আমারও পাত্রী পছন্দ হয়নি, পরিবারের চাপে বিয়ে করেছি। আপনাকে আমি বিশাল বড় ডিসকাউন্টের দুটো অফার দিচ্ছি। 1 নম্বর অফার, আপনার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করে ফেলুন। 2 নম্বর, মায়া হৃদকে বলতে না দিয়ে দ্রুত 2 নম্বর অপশনটা চুজ করে বলল, তাহলে আমি 2 নম্বর অফারটা নিব। তাই? হ্যাঁ। 2 নম্বর অফারটা হচ্ছে, আপনি চাইলে আমরা দুজন এখনই পালিয়ে যেতে পারি দূরে কোথাও, যেখানে আপনি আর আমি থাকবো শুধু। তারপর কোনো একটা কাজী অফিস দেখে বিয়ে করে নিব, আর নয়তো বিয়ে ছাড়াই থাকবো। কি বলেন, পালাবেন আমার সাথে? অ্যাঁ? হ্যাঁ। মায়া মনে করেছিল হৃদ মায়াকে বিয়ে না করার অফার দেবে, অথচ হৃদ ঘুরে ফিরে নিজের অফারটাই মায়াকে দিচ্ছে। মায়া না সূচক মাথা নেড়ে বলল, আর কোনো অফার নেই? আপনি চাইলে অবশ্যই আছে। কি অফার? আপনি চাইলে আমার সাথে পরকীয়া চালাতে পারেন, ঘরে স্বামী থাকলো, বাইরে আমি। কি বলেন? মায়া হৃদকে ঠেলে দিতে চেয়ে বলল, ঘুরে ফিরে নিজের অফারটাই দিচ্ছেন, আপনি বাদে আর কোনো অফার নেই? সরি ম্যাডাম, নট অ্যাভেলেবল। আপনার অফারগুলো আমার পছন্দ হয়নি। এমনিতেও আমার স্বামী ভালো মানুষ না, কথা বলার আগেই উনার হাত উঠে যায়। আপনি উনার বউকে ভাগাতে চাচ্ছেন কিংবা পরকীয়ার প্রস্তাব দিচ্ছেন, শুনলে আপনাকে গুলি করে মারবে। আমি উনার অনেক শখের বউ, আমার সাথে ঘেঁষাঘেঁষি করা চলবে না। ছাড়ুন, দূরে যান। মায়া যেটুকু দূরে ঠেলতে চেয়েছিল, হৃদ ততটুকুই দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল, সমস্যা নেই ম্যাডাম, হৃদ খানের বউকে না হয় আমিও ভাগাভাগি করেই ভালোবাসলাম। তারপরও শখের জিনিস তো আর এমনই ছাড়া যায় না, তাই না? হৃদের হেয়ালিতে হঠাৎ করে মায়া প্রসঙ্গ পাল্টে বলল, রাফা প্রেগনেন্ট। ওকে। রাফার বিয়ে আমার পরে হয়েছে, তাও ও আমার আগে প্রেগনেন্ট হলো কিভাবে? হৃদ বিরক্তর গলায় বলল, সেটা আমি কিভাবে বলবো আজব? তোমার বান্ধবী কি আমাকে বলে প্রেগনেন্ট হয়েছে যে জানবো? দুজনের কথোপকথনে মায়া রেগে গেল, বলল, বাজে কথা বলবেন না। রাফার জামাই আছে বলেই ও প্রেগনেন্ট হয়েছে, আপনিও তো আমার জামাই হন, তাহলে আমি এখনো কনসিভ করছি না কেন? সত্যি করে বলুন, আপনার কি সমস্যা আছে? হৃদ এবার বেশ বিরক্ত নিয়ে মায়াকে নিজের থেকে সরিয়ে দিতে দিতে শক্ত গলায় বলল, জামাই বিয়ে মানে কি তুমি বোঝো? তোমার আমার সাথে সংসার করতে যত সমস্যা, তোমার সবার আগে বিয়ে হয়েছে সেটা হিসাব করছো, অথচ তুমি যে স্বামীর সাথে সংসার করছো না সেটা দেখছো না কেন? তোমার সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছে কয়বার? 4বার। এর মাঝে তুমি বেবি ডিমান্ড করছো কিভাবে? হৃদের শক্ত গলায় মায়া দমে যায়। মায়া মিনমিন করে বলল, আমার বেবি চাই। শোনো হৃদ, আমি বিয়ে করেছি শুধু নিজের জন্য, আগে আমাকে সময় দাও। বেবি নিয়ে আপাতত আমার কোনো প্ল্যানিং নেই। যদি কখনো বেবি নিতে হয়
তাহলে সেটা পরে, যখন সঠিক সময় হবে তখন, নট নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে পাগল করে দিচ্ছ, আপু হৃদমায়ের প্রেমগাথা সিজন ২ এর পরের পর্ব আনছো না কেন? ১৪ নাম্বার পর্ব দিচ্ছ না কেন? আরে লেখিকা যদি না লিখে তো আমি ছাড়বো কিভাবে বলো? লেখিকা তো লিখছে না। লেখিকা লেট করে দিচ্ছে। ওইজন্য আমিও লেট করে দিচ্ছি, বুঝছো? আর হ্যাঁ, ভিডিও যখন এতদূর দেখেই ফেলেছো, তাই কষ্ট করে একটু ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আচ্ছা একটা কথা বলি, আমার না অনেক জানতে ইচ্ছে করে। আমার এখানে যারা ভিডিও দেখে তারা কে কোন ক্লাসে পড়ে? আমার মনে হয় এখানে আমার থেকে হয়তো অনেকেই বড় আছে, কিন্তু কেউ কমেন্ট করে না। তোমরা কে কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি, মানে তোমাদের অপ্রিয় পাঠিকা আপু, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, বুঝছো? মানে স্নাতক ১ম বর্ষে পড়ে। এখন তোমরা কে কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্ট করতে যেন ভুলো না। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।